দর্শক, মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্স প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুহাত সাউম। বিশ্ব পরিক্রমায় পরিবর্তন প্রতিনিয়ত ঘটে থাকে, যেমন মানুষের মানসিকতায় পরিবর্তন, বৈশ্বিক পরিবর্তন, চাহিদায় পরিবর্তন, নিয়ম কানুনে পরিবর্তন, সর্বোপরি সকল ক্ষেত্রে পরিবর্তন চলমান। একটা সময় মাদক কী জিনিস তা মানুষ জানতো না, আবার বর্তমান সময়ে মাদক কোনো কোনো ক্ষেত্রে আমাদের আভিজাত্য প্রকাশের মাধ্যম। সামাজিক মর্যাদা কম বেশি মাপার যন্ত্র বটে, কিন্তু সমাজের লাভ ক্ষতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই অনেকের। মাদক ও সমাজ এই দুটোর ভালো কোনো সম্পর্ক নেই, আছে কেবল ক্ষতির দিক, আছে সমাজের অনিষ্ট করার সকল উপজীব্য। আর সমাজের ক্ষতি রুখতে কিছু মানুষ, কিছু সংগঠন তাদের মেধা ও অর্থ দিয়ে কাজ করে যাচ্ছেন মাদক মুক্ত সমাজ গঠনে, কাজ করে যাচ্ছেন সমাজের তথা দেশের উন্নয়নে, মানুষের মানসিকতার উন্নয়নে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানের এ পর্বের বিষয় মাদকাসক্ত ও সামাজিক উন্নয়নে বিভিন্ন সংগঠনের ভূমিকা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি লাল সবুজ উন্নয়ন সংঘের 2 জন স্বেচ্ছাসেবীকে। আমাদের সাথে আছেন আশরাফ উদ্দিন নিলয় এবং ফারজানা আক্তার সুমি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? জি ভীষণ ভালো আছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, আপনাদের দুজনকে পেয়ে অনেক ভালো লাগছে। শুরুতে যদি জানি যে এই যে সামাজিক উন্নয়ন এবং মাদকাসক্ত দুই প্রান্তের বৈপরীত্য দুটো শব্দ, আসলে সামাজিক উন্নয়নের পথে মাদকাসক্ত কতটুকু বাধা তৈরি করছে? আসলে মাদকাসক্ত এবং সামাজিক উন্নয়ন দুইটা একটা আরেকটার সাথে সম্পর্কিত। মাদকাসক্ত বলতে বুঝি যেসব দ্রব্য সেবন করলে তীব্র নেশার সৃষ্টি হয় সেগুলো আসলে মাদক দ্রব্য, আর মাদক দ্রব্য সেবন করলেই তাকে আমরা মাদকাসক্ত বলি। মাদকাসক্ত যে ব্যক্তিটা সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যে কোনো ধরনের অন্যায় কাজ করতে সে দ্বিধাবোধ করে না। সে মাদকের অর্থ জোগাড় করার জন্য খুন, হত্যা, চুরি, ছিনতাই, যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় এবং যা আমাদের অপরাধমূলক কাজে লিপ্ত হয়। এমনকি দেখা যাচ্ছে যে মাদকাসক্তের টাকা যেই আমাদের যেই প্রতিদিন যে পরিমাণ টাকা খরচ হয় সেটা নিয়ার অ্যাবাউট 70 কোটি টাকা, যেটা আমরা একটি পত্রিকার সমীক্ষা আমরা জানতে পেরেছি। এই টাকাটা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমার থেকে আমাদের মাদকদ্রব্যগুলো আসে। তা আমাদের এই যে 70 কোটি টাকা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে দিয়ে দিচ্ছি মাদকের কারণে, এই টাকাটা যদি আমরা আমাদের দেশের উন্নয়নের কাজে লাগাইতে পারতাম তাহলে আমাদের আর্থসামাজিক উন্নয়নে অনেক বিশাল একটা প্রভাব রাখত। যে ছেলেটা মাদকের প্রতি আসক্তি হয়ে যায় সে কিন্তু শুধু তার পরিবারের উপরই বোঝা না, সে তার সমাজ, তার গ্রাম এবং জাতির একটি বোঝা। আমাদের যে তরুণ প্রজন্মটা দেশের ভবিষ্যৎ হওয়ার কথা, দেশের সম্পদ হওয়ার কথা, সেখানে সম্পদ এবং ভবিষ্যৎ না হয়ে সে দেশের একটি বোঝা হয়ে দাঁড়ায়। তার কারণে নানা রকম অসামাজিক কার্যকলাপ সৃষ্টি হয় এবং সমাজ এবং দেশে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এবং সেই মাদকাসক্ত ব্যক্তিদের ফেরাতেই কিন্তু আপনারা কাজ করে যাচ্ছেন। লাল সবুজ উন্নয়ন সংঘ, যেটা নিয়ে শুরুতে কথা বলছিলাম, আপুর কাছে একটু জানতে চাইবো যে 2011 সালে লাল সবুজ উন্নয়ন সংঘ যাত্রা শুরু হয়, ঠিক কি উদ্দেশ্য নিয়ে আসলে বা কোন চিন্তা থেকে আপনারা এটা শুরু করেছিলেন? মূলত লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্দেশ্যই হচ্ছে সচেতন করে তুলতে হবে দেশের বৃহত্তম জনগোষ্ঠী, সচেতনতা বৃদ্ধি। হ্যাঁ, বৃদ্ধি। এবং আমি যদি একটু মাদক নিয়ে বলি, যে বর্তমানে কিন্তু মাদক মানে এমন একটা পর্যায়ে চলেছে, মাদক একটি বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধি। জি, 2011 সালে কি এর প্রকোপ আসলে এতটাই ছিল? তখন আপনারা কেন শুরু করেছিলেন? ছিল না, কিন্তু তারপরও তখন সামাজিকভাবে কিন্তু খুবই দেখা যাচ্ছিল আমাদের সমাজের আশেপাশের লোক নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে এবং ইফটিজিং হচ্ছে। তখন আমার ভাইয়ার আসলে স্বপ্নটা ছিল 2007 সাল থেকে। তো আমি আর আমার ভাইয়া আমার সাথে এগুলো আলাপ করতো যে আমাদের সমাজের অনেক লোক মাদকাসক্ত হয়ে যাচ্ছে বা ইফটিজিং করছে সেই মাদকাসক্ত ছেলেরাই। তো এই কারণে কিন্তু যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, তরুণীরা নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমার ভাইয়া আমাকে বলল যে আমরা চলো এমন একটা কিছু করি যাতে ওই তরুণরা ওই মাদকাসক্ত না হয়। তখন আমি আবার কিছু আমার জমানো টাকা ছিল, তখন আমি বললাম যে ভাইয়া এই টাকাগুলো কি করতে পারি? তখন আমার ভাইয়া আমাকে বলল যে এগুলো একটা ভালো একটা কাজে ব্যয় করো। যে আমাদের দেশে তো অনেক সুবিধা বঞ্চিত শিশু আছে, যারা আবার অনেক শিক্ষা উপকরণের অভাবে অনেকে লেখাপড়া করতে পারছে না, শিক্ষা নিতে পারছে না। তাহলে কিছু শিক্ষা উপকরণ আমরা ওই শিক্ষার্থীকে দিতে পারি যারা শিক্ষা করতে পারতেছে না। তখন আমরা কি করলাম,
আমার জমানো টাকাগুলা এবং ভাইয়ার কিছু টাকা দিয়ে আমরা কিছু শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ কিনে দিলাম। এভাবে আমরা 7, 8, 9, 10 এভাবে যখন করছি, আমাদের যে সহপাঠী যারা ছিল তারা বলতেছে এই কাজটা তো খুব ভালো, আমরাও যদি এগুলা মিলে একসাথে করি তাহলে তো আমরা আরও অনেক বড় কিছু করতে পারি। তখন চতুর্দিকে দেখা যাচ্ছে যে মাদকাসক্ত হয়ে যাচ্ছে তরুণ তরুণীরা, এবং ইফটিজিং, তারপরে নারী নির্যাতন, বাল্যবিবাহ, এগুলো অহরহ আরও বেশি ছড়িয়ে পড়ছে। তখন আমরা 2011 সালের 24শে মে আনুষ্ঠানিকভাবে লাল সবুজ নামকরণ করে সংগঠনটা শুরু করি। আচ্ছা। শুরু করার পরে আমাদের টার্গেট ছিল যে প্রতিটি স্কুলে গিয়ে, প্রতিটি ক্লাসে হেডমাস্টারের অনুমতি নিয়ে তখন আমরা শিক্ষার্থীকে বলি যে মাদকাসক্ত যে একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আর শিক্ষার্থীরা কিন্তু ওই সময়টাতেই কিন্তু তারা যে শিক্ষা জীবনের সঠিক পথটা খুঁজে বেড়ায়, যে কোনটা তারকে ভালো পথে যাবে না মন্দ পথে যাবে, বিপথে যাওয়ার সুযোগটা থাকে। তখন আমরা যাই প্রতিটি স্কুলে গিয়ে গিয়ে শিক্ষার্থীকে বুঝাই যে আমরা মাদক থেকে দূরে থাকবো, আমরা ইফটিজিং করব না, যৌতুককে না বলবো, নারী নির্যাতন, শিশু নির্যাতনকে না করব। তখন আমরা শিক্ষার্থী থেকে মানে অনেক ভালো একটা সাড়া পেলাম। তারপরে আমরা আস্তে আস্তে প্রথমে গ্রামের স্কুলে করলাম, তারপরে উপজেলার স্কুলগুলোতে করলাম, জেলায়, তারপরে আস্তে আস্তে আমরা 64টা জেলায় শুরু করলাম। এটা করাতে যে আমাদের যে পরে একটা পর্যায়ে যে আমাদের এখন পর্যন্ত আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 5,500, সবাই হচ্ছে কিন্তু তরুণ তরুণী। তো আজকে দেখেন, আজকে বর্তমানে বাংলাদেশে প্রায় মাদকাসক্ত হচ্ছে 60 থেকে 70 লক্ষ মাদকাসক্ত। এই মাদকাসক্তরা প্রতিদিন কিন্তু ওই যে ভাইয়া বলছে যে 70 কোটি টাকা ব্যয় করছে, এটা কিন্তু খুবই একটা ছোট অ্যামাউন্ট না। তারপরে এই 60 থেকে 70 লক্ষ মাদকাসক্তের ভিতরে 60%ই কিন্তু হচ্ছে তরুণ। আর আমরা অনেক সংখ্যা এই তরুণ তরুণীদেরকে যদি আমরা এই মাদকাসক্ত থেকে ফিরাতে পারি, এটাই কিন্তু আমাদের সফলতা। এবং আমরা যাচ্ছি যে প্রতি বছর 1 লক্ষেরও বেশি গাছের চারা রোপণ করি। তো আমার কাউসার আলম ভাই, যে লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি, তো ভাইয়ার কাজে আমি আসলে বেশি আরও উৎসাহ পেয়েছি। ভাইয়া যখন আমাকে বলছে যে চলো আমরা এগুলো করি, এগুলো তো করলে তখন দেখছে তরুণ তরুণীরা একটা ভালো কাজের ভিতর লিপ্ত থাকবে, তখন তারা খারাপ কাজ থেকে দূরে থাকবে। আস্তে আস্তে আমরা যেটা শুরু করলাম, আমাদের সাথে টিচাররা একমত হলো। আবার অনেক অভিভাবক আছে, হ্যাঁ এটা করলে তো ভালো হয়। অভিভাবকদেরকে আমরা বুঝাই যে আপনারা আপনার সন্তানদেরকে সময় দিবেন। এখনকার যুগে কিন্তু সময় দিতে চায় না। যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই বিষয়গুলো সম্পর্কে বোঝাচ্ছেন, সেটা কি কোনো ট্রেনিং এর মাধ্যমে করেন? ক্লাসের মতো। আবার অনেক সময় হয় যে সকল স্টুডেন্ট একসাথে হয়, যেমন আমরা যখন ক্লাসের শুরুতে যখন অ্যাসেম্বলি করার জন্য যখন মাঠে দাঁড়াই, এরকমভাবে সবাইকে একসাথে জড়ো করে তখন আপনার যত খারাপ কাজ আছে, মাদককে লাল কার্ড, তারপরে নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইফটিজিং, এগুলাকে বলে আমরা শপথ করাই স্টুডেন্টকে, এবং স্টুডেন্টরা শপথ করে। আর আমরা যদি 1 লক্ষেরও বেশি প্রতি বছর গাছের চারা রোপণ করি, তখন এই শিক্ষার্থীদেরকে গাছের চারা হাতে দিয়ে আমরা বলি যে মাদককে না বলে গাছের চারা নিলাম হাতে তোলে। এই স্লোগান দিয়ে তখন আমরা সকল অশুভ, সকল খারাপ কাজগুলাকে লাল কার্ড দেখিয়ে, আর যত শুভ কাজ আছে, যত ভালো কাজ আছে, এগুলাকে আমরা সবুজ কার্ড দেখিয়ে তখন তাদেরকে গাছের চারা হাতে দিই এবং রোপণ করতে বলি। তো এই জায়গা থেকে কি আসলে লাল সবুজ নামকরণটা করা হয়েছিল? লাল সবুজের নামকরণটা আসলে লাল বলতে আমাদের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে 30 লক্ষ শহীদের যে রক্তের লাল, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, ওই রক্তের লাল থেকে আমরা লাল, আর আমাদের চারপাশে যে সবুজ শ্যামল প্রকৃতি, ওই সবুজ শ্যামল প্রকৃতি থেকে আমরা সবুজ নামটি নিয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে সংগঠনটি যাত্রা শুরু করেছি। আচ্ছা, এই যে আপু বিভিন্ন কার্যক্রমের কথা বললেন, সারা বছর ধরেই তো আপনারা এই কার্যক্রমগুলো করেন? জি, আমরা সারা বছরই কার্যক্রমটি করি। আর আরেকটা কথা বলে রাখি, আমরা 2018 সালে 185 দিন সফর করে, আর এই সফরটি বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি যে লোকটি পরিশ্রম করেছেন আমাদের কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেল। তিনি 185 দিন সফর করে 64টি জেলায় মাদক, জঙ্গিবাদ, ইফটিজিং, বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আমরা একযোগে সারা বাংলাদেশের 64 জেলার 282টি উপজেলায় আমরা গাছের চারা রোপণ করেছি। আচ্ছা,
জি, আর এগুলো ছাড়াও আমরা শিক্ষা সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করি, যারা টাকার অভাবে, শিক্ষা উপকরণের অভাবে যারা পড়াশোনা থেকে বঞ্চিত, তাদের কাছে যাই। তারপর আমরা রেল স্টেশনে যারা আছে সুবিধাবঞ্চিত, তাদের কাছেও আমরা যাই। তারপর আমরা মাদক থেকে দূরে রাখার জন্য তরুণ প্রজন্মদেরকে আমরা রিক্রিয়েশনের ব্যবস্থা করি, সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড করার চেষ্টা করি এবং তাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকার জন্য আহ্বান করি। এবং আমরা হেলথ সেক্টরে কিছু কাজ করে থাকি, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং প্রোগ্রাম। আমরা শুরুর দিকে কিছু হেলথ ক্যাম্পিংও করেছিলাম। আচ্ছা, বলতে গেলে সামাজিক যত কাজগুলো আছে সবগুলো আমরা করার চেষ্টা করি। মানে সমাজকে সুন্দরভাবে দেখার জন্য বা ভবিষ্যৎটা যাতে সুন্দরভাবে তৈরি হয় সেটার জন্য আসলে যা যা করা দরকার, উন্নয়নমূলক কার্যক্রম লাল সবুজ উন্নয়ন সংঘ সবকিছুই করছে আসলে। কিন্তু 2011 সালে যখন শুরু করেছিলেন, আজকে পরিবর্তনটা কোথায় দেখেন? যেখানে আগে এই যে স্কুল কলেজে দেখা যাচ্ছে যে আপনার স্কুলের পাশে মোড়ে দাঁড়িয়ে ইফটিজিং করছে, যেমন আমরা যে স্কুলেতে গেছি অনেক সদস্য আছে, দেখছে তারাই যখন দেখতেছে একটা বখাটে ছেলে স্কুলের পাশে দাঁড়িয়ে আছে, তখন তারাই কিন্তু ওখান থেকে ওই বখাটা ছেলেটাকে তাড়িয়ে দিচ্ছে, ইফটিজিং হচ্ছে না। এবং বাল্যবিবাহ, মেয়েরা ফোন দিচ্ছে যে আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে, 14 বছরে একটা মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে। তখন আমরা সংগঠনের সকল যারা আছি আমরা যাই, তার বাবা মাকে বুঝাই, অভিভাবকদের বুঝাই যে আপনারা এটা করলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। যে বয়সে সে লেখাপড়া করবে সেই বয়সে তাকে বিয়ে দিলে সে না পারবে লেখাপড়া করতে, না পারবে তার জীবনটা সে সুন্দর করে সাজাতে। দেখেন এই যে করোনাকালীন সবাই কিন্তু অনেকে লকডাউনের সময় ঘরে বসে আছে, অথচ আমাদের এই লাল সবুজ উন্নয়ন সংঘের সকল সদস্যরা মাস্ক বিতরণ করেছে প্রথম দিক দিয়ে। তারপরে যে যখন এই যে যারা কাজ বন্ধ হয়ে গেল, অনেক আছে দিনমজুর, তাদের কাজ বন্ধ হয়ে গেছে, ঘরে খাবার নেই, তখন তাদের বাসায় যেয়ে খাবার দিয়ে এসেছে, নিজে সেভ রেখে খাবার দিয়ে এসেছে। এখন এই যে তারা সামাজিক কাজগুলা করছে, এটা তো শুধু এই যে আমরা যেয়ে যখন সদস্যদেরকে বোঝানো হয়েছে, তখন তারা অ্যাক্টিভ হয়েছে আমাদের এখানে যে না, আমরা কেন খারাপ কাজে আমাদের সময়টা ব্যয় করব। আমরা যদি সমাজের সকল মানুষের সেবা করতে পারি, উন্নয়ন করতে পারি, এটাই তো একটা ভালো কাজ। জি, কোনো রকম কোনো সমস্যা হলে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করার উপায় কি? ফোনের মাধ্যমে যোগাযোগ করে, আবার সামাজিক যে আছে ফেসবুক বা অনলাইন, ওখানে মাধ্যমে যোগাযোগ করে, আবার টিচারদের মাধ্যমে। কারণ আমরা যখন প্রতিটা স্কুলে যাই একটা প্রোগ্রাম করি, তখন তো টিচারদেরও আমরা অনেকটা কাছে চলে যাই, তখন ওখান থেকে ওরা ফোন নাম্বার নিয়ে আমাদের কাছে আসে, অথবা দেখা যাচ্ছে আমাদের কাছে না আসে, তাদের কাছে থাকছে যে টিচারকে বলছে, তখন ওই টিচার সলভ করার প্রথমে চেষ্টা করছে, বা আমরা কাছে থাকলে আমরা সলভ করার চেষ্টা করছি। তারপর এক পর্যায়ে যখন দেখতেছি আমরা পারছি না, তখন আমাদের যে আইন সংস্থা বাহিনী আছে, যে পুলিশ অফিসার বা যারা, আমরা তাদের সাহায্য নিচ্ছি, তখন তারা এটা সলভ করছে। আর আমরা যখন এই যে প্রতিটা প্রোগ্রাম যখন করি, আমাদের অতিথি থাকে, তারপরে এই যে পুলিশ অফিসার বা এসপি ওই ছাড়রা থাকে। এখন প্রতিটা স্টুডেন্ট, আমাদের প্রোগ্রামটা হয় 3টা ধাপে। প্রথম যেমন স্টুডেন্টেরা প্রশ্ন রাখে আমাদের উপরে, যে আমরা প্রথম তাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের কি কি সমস্যা, তখন তারা ওই সমস্যাগুলো বলে। তখন আবার আমরা অথবা এসপি সাহেব যারা থাকে, ওনারা আবার ওনাদের যেই প্রবলেমগুলো এগুলো সলভ করার চেষ্টা করে। 3 নম্বর পর্যায়ে যে আমরা গাছের চারা হাতে তুলে দিই, অথবা শপথ বাক্য পাঠ করাই যে আমরা মাদককে না বলবো, গাছের চারা হাতে তুলে নিব, এবং এই শপথটা করে। এই 3টা ধাপে আমরা কাজ করি। এভাবে যখন কাজ করি, তখন দেখা যাচ্ছে যে ওরা আপনার খুব উৎসাহিত হচ্ছে, এবং তারা সরাসরি কিন্তু প্রশ্ন করতে পারছে, এবং তারা তাদের প্রবলেমগুলো সাথে সরাসরি যোগাযোগ করার সেই সুযোগটা তাদের আছে। জি, আচ্ছা, মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা আসলে আমরা শুনছি যে দিন দিন বাড়ছে, কমছে না। তো সেক্ষেত্রে আসলে সংগঠনগুলোর ভূমিকা কি হওয়া উচিত, এবং তারা আসলে কি ধরনের ভূমিকা পালন করছে? আসলে আমি যদি আমাদের সংগঠনের কথা বলি, আমাদের সংগঠনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমাদের সংগঠনের যে 5,500 যে সদস্য, এই 5,500 সদস্যের প্রত্যেকজনই কিন্তু মাদক থেকে দূরে আছে, তারা মাদক মুক্ত।
আমরা যেখানেই প্রোগ্রামগুলো করে থাকি, স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা মাদ্রাসায় প্রোগ্রামগুলো করে থাকি, তো সেখানে আসলে আমাদের একটা উদ্দেশ্য থাকে যে এই যদি 500 শিক্ষার্থী থাকে বা 1000 শিক্ষার্থী থাকে, আমাদের একটা উদ্দেশ্য থাকে 500 শিক্ষার্থীর মধ্যে যদি 5জন শিক্ষার্থীও যদি আজকে থেকে স্বপ্ন দেয় যে আমি কোনোদিন মাদক ধরবো না, আমি মাদক ছুবো না, কোনোদিন ইপটিজিং করবো না, কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হব না, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সফলতা। আর আসলে শুধু সংগঠনের ভূমিকা দিয়ে কিন্তু মাদক নির্মূল করা সম্ভব না। আমাদের সংগঠনগুলোর পাশাপাশি সরকারকে আরও যে আইনগুলো আছে আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। সেখানে মিডিয়া অনেক বড় ভূমিকা পালন করতে পারে। আমাদের শিক্ষকরা প্রতি মাসে সভা করতে পারে শিক্ষার্থীদেরকে নিয়ে, এবং শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে সভা করতে পারে। এবং আমাদের যে পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তকে মাদকের যেই ভয়াবহ দিকগুলো তুলে ধরতে পারে। গ্রাম বা সমাজে যারা পরিচিত মুখ, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান যারা আছে, তারা চাইলে প্রতি মাসে বা কয়েক মাস পর পর হলো সভা সেমিনার করে সচেতনতা সৃষ্টি করতে পারে। এভাবে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনগুলোর পাশাপাশি আরও যেই স্কোপগুলো আছে, যেখানে মানে বোঝানোর যে ওয়েগুলো আছে, সেখান থেকে যদি সবাই সম্মিলিত সচেতনতা বৃদ্ধি ছাড়া আসলে এটার আর কোনো উপায় নেই এটা নির্মূল করার। সবথেকে বড় বিষয় মানুষের নিজের ভেতর থেকে সেই সচেতনতা তৈরির উদ্যোগ থাকতে হবে। আমরা আরো অনেক গল্প করব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা মাদকাসক্ত ও সামাজিক উন্নয়ন নিয়ে আরো অনেক আলোচনা করব। আমাদের সাথে থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। বিরতিতে যাবার আগে আমরা আপনাদের যে সংগঠন, সেই সংগঠনের অনেক কার্যক্রম নিয়ে শুনছিলাম। এই যে এত উন্নয়নমূলক কার্যক্রম করতে নিশ্চয়ই অর্থের অনেক যোগানের প্রয়োজন পড়ে, সেটা আপনারা আসলে কিভাবে ম্যানেজ করেন? আসলে ওটা হচ্ছে আমাদের মোট লাল সবুজ উন্নয়ন সংগঠনের সদস্য হচ্ছে 5,500। জি, আমরা প্রতি এক মাসের একদিনের টিফিনের টাকা দিয়ে, এক মাসের মধ্যে একদিনের টিফিনের টাকা দিয়ে, অর্থাৎ 5,500 যদি সদস্য হয়, একদিনের টিফিনের টাকা দিয়ে আমরা এই কালেক্ট করে তখন আমরা প্রোগ্রামগুলো করে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে একদিনের টিফিনের টাকার পরিমাণ কত থাকে? কত থাকে? অনেকে আপনার 50 টাকাও দেয়, অনেকে আবার 100 টাকা দেয়, আবার তার চেয়েও বেশি দেয়। এটা কোনো ধরাবাধা নেই যে এত দিতে হবে। তবে প্রথম শুরু হয়েছিল 10 টাকা। আচ্ছা, 10 টাকা দিয়ে। মানে এটা আপনারা নির্ধারণ করে দেন? নির্ধারণ করে দেনি যে কত টাকা দিতে হবে। তবে এটা সকল সদস্যদের টাকা দিয়ে চলছে, একদিনের টিফিনের টাকা দিয়ে। আচ্ছা, এই যে সামাজিক বিভিন্ন রকম উন্নয়নমূলক কার্যক্রম, এটা আসলে একজন মানুষকে মাদক থেকে আসলে কতটা দূরে রাখতে পারে বা সেটা কিভাবে দূরে রাখতে পারে? সামাজিক উন্নয়ন বলতে আমরা বুঝি যে আমরা যে তাদের কাছে যাচ্ছি, তাদেরকে নৈতিকতা সম্পর্কে আমরা বোঝাচ্ছি, তাদেরকে আমরা মাদক, বাল্যবিবাহ, ইপটিজিং, যৌতুক, ধর্ষণ, এগুলোর ভয়াবহতা সম্পর্কে আমরা তাদেরকে অবহিত করতেছি, এবং এগুলোর মাধ্যমে তারা নিজেদেরকে সচেতন করতেছে। এবং আমাদের আসলে এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখতে পারে সেটা হচ্ছে পরিবার। হ্যাঁ, পরিবার, অভিভাবক কিন্তু জানে তার ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে। অন্তত যদি একটা মিল যদি একসাথে খাবার দাবার খায়, একটা মিল, তাহলে তার ছেলেমেয়েটা এই সারাদিনে কি কাজ করেছে, কোথায় গিয়েছে, সেটা খোঁজখবর রাখতে পারবে। আমাদের প্রত্যেকের নিজ নিজ ধর্ম অনুযায়ী যদি ধর্মীয় অনুশাসন মেনে চলে, আমরা আমাদের তরুণ প্রজন্মদেরকে যদি রিক্রিয়েশনের ব্যবস্থা করি, তাদেরকে সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড করে দিতে পারি, এমনকি তাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে পারি, এই সামাজিক উন্নয়নগুলো করলে আমার কাছে মনে হয় যে অনেকাংশেই আমরা এই অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকতে পারবো। ভালো কাজগুলো আসলে আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখবে, এটাই হচ্ছে মূল বিষয়। পরিবারের ভূমিকার কথা ভাইয়া বলছিলেন। আপনারা তো এই যে গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে কাজ করছেন, সেখানে আসলে সিনারিওটা কি? পরিবারের এত যে ভূমিকার কথা আমরা বলি, সেক্ষেত্রে কি আসলে পরিবার সেই সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দেয় ওই মাদকাসক্ত ব্যক্তির প্রতি? তবে প্রথম তো দেয় না। প্রথম হয়তো অসচেতন থাকে বিদায়ী তার ছেলে মাদকের দিকে ঝুঁকেছে, এরকমটা। যখন তার পরিবারকে বলা হয় যে আপনারা আপনার সন্তানকে সবসময় সময় দিবেন, তাদেরকে অ্যাটলিস্ট রাতের খাবার, যে আমরা অনেক সময় কি দেখি যে আমাদের সমাজে যারা হাঁস মুরগি পালে, তাদের দেখি যে একটা মুরগি হারিয়ে গেলে তখন তারা খোঁজাখুঁজি শুরু করে যে রাতে কেন ফিরলো না। অথচ আমাদের সমাজে দেখা যাচ্ছে যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল,
রাত পেরিয়ে গভীর রাত হয়ে গেল, কিন্তু সে তার সন্তান যে বাসায় ফিরল না সেটার কোনো খোঁজ নিচ্ছে না। আচ্ছা, এটার কারণে কিন্তু হচ্ছে আজকে যদি আমরা সবাই রাতের খাবারগুলো তার সন্তানকে নিয়ে একসাথে বসে খায়, যেটা বলল আশরাফ, তখন কিন্তু তার সারা দিন কোথায় গিয়েছে, কি করেছে, স্কুলে কি পড়াইছে, বা এগুলো কিন্তু একটা জানার, Sharing-টা যদি হয়। শেয়ারিংটা এবং পারিবারিক বন্ধনটা কিন্তু তখন সৃষ্টি হচ্ছে। জি। যে এই পারিবারিক বন্ধনের অভাবেই কিন্তু বেশিরভাগ মাদকাসক্ত হচ্ছে, যে বন্ধনটা পাচ্ছে না। তখন আমরা অভিভাবকদের বোঝাই যে আপনারা একটা তাদেরকে ভালোবাসবেন বা তাদেরকে কাছে ডাকবেন, সবসময় তাদের খোঁজ খবর নেবেন যে তারা কোন বন্ধু বান্ধবের সাথে মিশছে, যে বন্ধু বান্ধবের সাথে মিশছে সে কি মাদকাসক্ত কিনা, এই খোঁজ খবরগুলো নেবেন। তখন প্রথম তারা বুঝে নেয় যে তখন যখন দেখছে যে না তার ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, মানে প্রথম কিন্তু আমাদের সমাজে স্মোকিং দিয়ে শুরু করে, অথচ আমাদের সমাজে কিন্তু এটা সেইভাবে চিহ্নিত করে না। তারপরে গাঁজা, ইয়াবা, আর ইয়াবাটা কিন্তু তরুণদের জন্য সবচেয়ে বেশি ভয়াবহ। তো এই আমরা গার্ডিয়ানদের বোঝানোর চেষ্টা করি যে প্রথম থেকে যদি আপনারা এটা চিহ্নিত করতে পারেন যে আপনার ছেলে এখন গল্প করছে না, একসাথে খেতে চাচ্ছে না, বা দরজা বন্ধ করে থাকছে, খেলাধুলা করতে চাচ্ছে না, বা একটু তর্কে জড়াচ্ছে, বা কোনো একটা কিছু বললে তার ভালো লাগতেছে না, তখন আপনাকে বুঝতে হবে যে সামথিং রং। প্রথম যখন এটা ধরতে পারি তখন কিন্তু আমরা এটা খুব সহজে সলভ করতে পারবো, কিন্তু যখন সহজ হয় আর যখন এটা একটা গভীর পর্যায়ে চলে যায়, স্মোকিং থেকে গাঁজা থেকে ইয়াবা, তখন কিন্তু আসক্ত হয়ে পড়ে, তখন কিন্তু ফেরানো অনেক কঠিন হয়ে যায়। পরিবার যখন জানতে পারে, এলাকাবাসীরা কিন্তু অনেক সময় এমন হয় যে পরিবারের আগে জানে, তারপরে হয়তো পরিবার জানে। এলাকাবাসীর একটা ভূমিকা আছে, কারণ যখন কোনো মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারে আসলে চিহ্নিত করা হয়, তখন এলাকাবাসী যেটা চিন্তা করে যে সে খারাপ, বা তাকে ওই পরিবারকে একঘরে করে রাখার একটা চেষ্টা থাকে তাদের মধ্যে। সেক্ষেত্রে এলাকাবাসীর মধ্যে ওই সচেতনতা বা সেই সহমর্মিতার সেই দৃষ্টিকোণটা আসলে কিভাবে তৈরি করা যায়, বা তাদের আসলে ভাবনাটা কেমন হওয়া উচিত? আসলে এলাকাভিত্তিক যেটা হওয়া উচিত সেটা হচ্ছে তাদেরকে একঘরে করে রাখা যাবে না। একঘরে করে রাখতে গেলে দেখা যাচ্ছে যে তারা একা থাকতে থাকতে, আলাদা থাকতে থাকতে তাদের মধ্যে একটা মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয়। ওই মেন্টাল ডিসঅর্ডার থেকে কিন্তু তারা আরও বেশি মাদকাসক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে এলাকাবাসীর আচরণটা হওয়া উচিত যে তাদের সাথে আরও বন্ধুত্ব সম্পর্ক, পোলাইট বিহেভিয়ার করা, এবং যে ছেলেটা মাদকে জড়িয়ে পড়েছে তাকে বোঝানো, তার এই মাদকের ভয়াবহতা সম্পর্কে তাকে অবহিত করা। সর্বোপরি যারা মাদকে জড়িয়ে পড়েছে তাদেরকে একত্রিত করে বা আলাদা আলাদাভাবে তাদের বাসায় তাদের সাথে কথা বলা, তাদেরকে সময় দেওয়া, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে। আচ্ছা, এই যে বর্তমান সময়ে বলতে এই যে করোনাকালীন সময়টা এবং করোনা চলে যাওয়ার পরেও আসলে দিন দিন মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা আসলে বেড়ে যাচ্ছে। এই সময় তো আপনারা যখন বিভিন্ন জায়গায় কাজ করছেন, এই সংখ্যাটা কেমন দেখছেন, বা সেখানে আপনারা কিভাবে কাজ করছেন? আপনার এখন তো সব স্কুল কলেজ বন্ধ হওয়ার কারণে অনেকে যারা কলেজে ভার্সিটিতে পড়েছে, যারা মাদকাসক্ত, তারা কিন্তু অনেকে বাড়িতে চলে গেছে স্কুল বন্ধ হওয়ার কারণে। তো অনেকে দেখছে যে ছেলেটা তার কাজিন 8-এ পড়ে বা 7-এ পড়ে, তারা কিন্তু মাদকাসক্ত আগে কি সেটা জানতো না। যখন তার কলেজ পড়ুয়া বা ভার্সিটিতে পড়ুয়া কাজিনটা গিয়েছে, তখন তারা যখন সিনিয়র কারোর সাথে যখন তার কথা হচ্ছে সে জানতে পারছে, যখন চলাফেরা করতেছে, একটা সময় যে এখন তো 1 মাস 2 মাস 3 মাস বা একটা সময় পেরিয়েছে, যখন তারা দেখতেছে যে তার সিনিয়র যে ভাই, ওই ভাই নেশা করছে, তখন কিন্তু তারা 1 দিন 2 দিন দেখে যখন তাদেরকে অফার করছে, তারা কিন্তু এটা বুঝতেছে না, বাট তখন তারা এটা নিচ্ছে, আর এই কারণেই আরো বেশি বাড়ছে। এখন তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাহলে আপনারা এখন আসলে কিভাবে কাজ করছেন? আমাদের তো আসলে সারা বাংলাদেশে আমাদের যেহেতু কার্যক্রমটা চলে, আমাদের প্রত্যেকটা উপজেলাতে আমাদের কমিটি আছে। তো ওই আমাদের কমিটিতে যারা আছে নিজ নিজ উপজেলায়, তারা ওই শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়, তারা কেমন আছে, পড়াশোনা করছে কিনা, কি কাজ করছে, এগুলো আমরা তাদের খোঁজ নেই। তাদের পরিবারের সাথেও আমরা কথা বলি, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কি করছে, কীভাবে আছে, এগুলো আমরা জানার চেষ্টা করি। আর এই করোনাকালীন সময় আমরা সবচেয়ে বেশি কাজ করেছি যেটা হচ্ছে হেলথ সেক্টরের কাজগুলো করেছি। আমরা মাস্ক বিতরণ করা, তারপর আমরা কাজ করেছি ত্রাণ সামগ্রী বিতরণ করা, কারণ এই করোনাকালীন সময় কিন্তু অনেকের কর্মসংস্থানের যে সুযোগটা ছিল সেই সুযোগটা ছিল না, কারণ কিছুদিন সম্পূর্ণ লকডাউন ছিল।
বাইরে যাওয়া একেবারেই নিষেধাজ্ঞা ছিল, তখন আমরা আমাদের নিজেদের প্রোটেকশন নিয়ে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি তাদের বাড়িতে গিয়ে। আমরা আসলে খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি যদি আমাদের মধ্যে নৈতিক শিক্ষা এবং দেশপ্রেমটা থাকে। এই নৈতিক শিক্ষা বা এই দেশপ্রেমটা তৈরির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কি? শিক্ষার্থীকে যখন আমরা সচেতন করতে চাচ্ছি বা করছি, তখন আমাদের সাথে টিচারেরা খুব সাড়া দিচ্ছে যে হ্যাঁ, এরকম করে যদি প্রতি মাসে অথবা 2-3 মাস পর পর একটা সেমিনার করা যায় বা একটা সভা করা যায়, স্টুডেন্টকে একটা ক্লাস করা হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। বা সাংস্কৃতিক একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলে তখন তাদের এই যে সবসময় যে একটা লেখাপড়ার ভিতরে থাকে, এটা থেকে কিছুটা আনন্দের ভিতরে ফিরে আসে। তখন টিচারেরাও আমাদেরকে বেশ সাড়া দিয়েছে এবং অভিভাবকরা বলছে যে আমার ছেলে আমার মেয়েটা আগের চেয়ে অনেকটা লেখাপড়ার দিক দিয়ে ভালো আছে, বা আগে যেই অবসর টাইমে যেই কাজটা করতো, অনেকে মোবাইল গেমস খেলাতো, অনেকে টিভি দেখতো, বা অনেকের অনেক ধরনের নেশা আছে, মোবাইলে নেট দেখে, ইউটিউব দেখে। আজকে কিন্তু আমাদের এই প্রতিটা ক্লাসে ক্লাসে গিয়ে যখন আমরা এগুলা বুঝাইছি যে এগুলা শরীরের ক্ষতি করে, চোখের ক্ষতি করে, তখন কিন্তু তারা কিছুটা হলেও আগের চেয়ে মানে কমিয়ে আনছে। জি জি। এবং অনেক ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসে। নিঃসন্দেহে আপনারা যেটা করছেন সেটা অনেক ভালো কাজ। নিশ্চয়ই আপনাদেরকেও অনেক প্রতিকূলতা ফেস করতে হয়েছে। কি কি ধরনের প্রতিকূলতা পাড়ি দিতে হয়েছে আপনাদের এই পর্যন্ত আসতে? আমরা সবচেয়ে বেশি যে বাধার সম্মুখীন হয়েছি, আমরা যেখানে প্রোগ্রামগুলো করেছি তার আশেপাশে যারা মাদকসেবী তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রতিপন্ন করার চেষ্টা করে এবং আমাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে মুঠোফোনে আমাদেরকে থ্রেট দেয়। এক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে প্রশাসন। আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে, আমরা যেই স্কুল কলেজগুলোতে প্রোগ্রাম করতাম, সেখানে জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশ সুপার এবং অনেক ক্ষেত্রে আমাদের এডিশনাল ডিআইজিরও আমাদের বিভিন্ন প্রোগ্রামে অতিথি হিসাবে থাকতেন এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। জি। তো আমরা যেই সকলের সহযোগিতায় আসলে সম্ভব হচ্ছে। জি। আপনারা যে কাজটি আসলে করে যাচ্ছেন, যে সমাজের মানুষগুলোকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করা, যদি আপনার কাছে জানতে চাই আপু, যে আদর্শ মানুষের আসলে সংজ্ঞাটা কি? যে তরুণরা আজকে বেড়ে উঠছে, আজকে তারা বিশ্ব জয় করার কথা, আজকে তারা সমাজকে নিয়ন্ত্রণ করার কথা, গঠন করার কথা। আমরা চাই যে সকল ভালো কাজগুলা করে এই তরুণীরা যারা আছে তারা সকল ভালো কাজগুলা করে এবং অশুভ কাজ যেগুলো আছে সেগুলো থেকে দূরে থাকলে তখন কিন্তু সমাজে এভাবেই কিন্তু উন্নয়ন হবে। যেমন একটা শিক্ষার্থীর কাজ কি? লেখাপড়া করা। সে যদি লেখাপড়া করে, খেলাধুলা করে বা পাশাপাশি সামাজিক কাজকর্মে লিপ্ত থাকে, তখন কিন্তু পরিবেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, তখন তারা দেশও ভালো থাকবে। যেমন আমি যদি একটা ছোট একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, যে করোনার সময় আমার ভাই, ছোট ভাই বাবার কাছে যে টাকা দেও, আমি ঈদের সময় কিছু কিনবো, তো আমরা অনেক অবাক হলাম যে ও এখন টাকা চাচ্ছে ঈদের জন্য ড্রেস কিনবে। তো পরে নিল, আম্মা টাকা দিল, দেওয়ার পর ও দেখলাম যে কিছু আনলো না, যে তোমাকে ঈদের টাকা দেওয়া হলো তুমি কিছু আনলা না। পরে দেখলাম যে ও 3-4 জনের জন্য যারা পথশিশু আছে তাদের জন্য ড্রেস কিনে তাদেরকে দিয়ে এসেছে। তো এইভাবে দেখলাম যে আমাদের সংগঠনে আরও যারা সদস্য আছে তারা তাদের বাবা মা তাদের এক্সপিরিয়েন্স বললো আমাদের কাছে, যে আমার যে ছেলেটা আগে টাকা চাইতো, টাকা দিয়ে বলতাম যে কি করো, নষ্ট করতো টাকা, এদিক সেদিক খরচ করে, আজকে সেই ছেলেরা আজকে যারা তার সমাজের আশেপাশে যারা সমস্যায় আছে তাদেরকে সেই সমস্যা দূর করছে, বা যারা পথশিশু আছে তাদেরকে আপনার বই, খাতা, কলম এগুলো কিনে দিচ্ছে। আবার শীতের সময় শীত বস্ত্র বিতরণ করছে। ওরা আমাদেরটা দেখে দেখে এই যে ওরা এই ভালো কাজগুলো করছে, এটাই আমাদের সফলতা একদম। তবে এইটার জন্য, এই সংগঠনের জন্য সবচেয়ে বেশি যে স্বপ্ন দেখেছে এবং কষ্ট করছে এবং করতেছে সেটা হচ্ছে আমার বড় ভাই কাউসার আলম সোহেল, এবং সে তার থেকেই কিন্তু সকল সদস্য যে অনুপ্রাণিত হওয়া, যে উৎসাহ পেয়েছে কাজ করার। আদর্শ মানুষ হয়ে ওঠার পেছনের গল্প আর কি। আমরা অনেক সময় শুনে থাকি না, যারা ভালো মানুষ বা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে চায় তারা অনেক সময় প্রতারণার শিকার হয়। সেটা আসলে কতটুকু মানেন বা কাজ করতে গিয়ে আসলে কতটুকু দেখেছেন? অনেক সময় দেখা যাচ্ছে আমরা যেহেতু ব্লাড রিলেটেড কিছু কাজও করে থাকি, তো অনেক সময় এমন দেখা যাচ্ছে যে মানে আমরা জানি যে এই নেগেটিভ রক্তগুলো খুবই রেয়ার। তো
সেক্ষেত্রে অনেক সময় অনেকে আমরা যখন কোনো ফেসবুকে একটা পোস্ট করি যে এই গ্রুপের রক্ত প্রয়োজন, তখন নিচে একটা নাম্বার থাকে। তো অনেক সময় দেখা যায় অনেক প্রতারক ওই নাম্বার নিয়ে টাকা দাবি করে যে 500, 1000, 1500, 2000 টাকা চায়। এরকম আমাদের সাথে কয়েকটা ঘটনা ঘটেছে যে টাকা নেওয়ার পরে সে আর তার ওই যে মুঠোফোনটি বন্ধ করে দিয়েছে, আমাদের সাথে যোগাযোগ করেনি। আচ্ছা, হ্যাঁ, এমন হয়েছে। সে আসলে এটা আমাদেরকে ঠকাইলো না, আমাদের সাথে প্রতারণা করেছে, নিজের সাথে প্রতারণা করলো। একদমই তাই। এবং একটা সময় সে হয়তো প্রতারণার শিকার হবে। আচ্ছা, আপনাদের যে সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ, এই সংগঠনে তো নিশ্চয়ই কিছু নীতিমালা আছে। সেই নীতিমালাগুলো কেমন? এবং একই সাথে আমি আরও একটি বিষয় জানতে চাইবো যে যারা আমাদের আজকের এই আয়োজন দেখে যদি কেউ এমন হয় যে সে একটি সংগঠন দিতে চায়, তাহলে তার আসলে করণীয় কি? এটা তো খুব ভালো একটা, আমাদের দেখে যদি অন্য কেউ অনুপ্রাণিত হয়ে সংগঠন দিতে চায়, তাহলে তো এটা আমাদের জন্য, যে আমাদেরকে দেখে আরেকটা সংগঠন শুরু হয়েছে, মানে তারাও যখন আরও কাজ করবে তখন তো এভাবেই আরও উন্নয়ন হবে, সামাজিক উন্নয়নগুলো বাড়বে। সংগঠন শুরু করার আগে আমাদের সংগঠনের নীতিমালা হচ্ছে যে যারা সংগঠনে থাকবে তারা অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে, বাল্যবিবাহ এবং সমাজের সকল খারাপ কাজ থেকে দূরে থেকে লেখাপড়ার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডগুলো করতে হবে। জি। এবং আমি নিজে সংগঠন চালাবো কিন্তু আমি অনৈতিক কাজের ভিতরে যুক্ত থাকবো, তখন তো সে সংগঠন চালাতে পারবে না। একদমই না। আমাকে আগে নিজে সৎ হতে হবে, নিজের নৈতিকতা ঠিক থাকতে হবে, তখন আমি আরেকজনকে ঠিক করতে পারবো। অনেক আছে আমাদের নারী সম্পাদিকা যারা যে নিজেরাই মাস্ক তৈরি করে সেলাই মেশিনে তারা আশেপাশে তাদের প্রতিবেশীকে মাস্ক দিচ্ছে। বাহ। তো এটা নির্দ্বিধা একটা ভালো কাজ। তারপর অনেকে আছে নিজের টাকা, মানে আমাদের কাছে পরামর্শ করার প্রয়োজন মনে করেনি, তারা নিজেরাই যে না এটা তো নির্দ্বিধা একটা ভালো কাজ, তখন তারা কি করছে নিজের টাকা দিয়ে ওরা যেমন একটা পথ শিশু পাইলো, তখন বললো তাদেরকে বই খাতা কিনে দিল বা তাদেরকে কিভাবে পড়ানোর ব্যবস্থা। আমরা কিন্তু আবার কিছু কিছু এরকম করেছি যে পথ শিশুদেরকে লেখাপড়ার ব্যবস্থা, যে প্রতি সদস্য যে যেমন 1 ঘন্টা 2 ঘন্টা তাদেরকে ক্লাস করালো বা কিছু কিছু। হ্যাঁ, যে তাদের যদি সাময়িক কিছু জানা থাকে তখন কিন্তু তারা তাদের কিছু করে হলো খেতে পারবে। জি। আরো অনেকগুলা সংগঠন কাজ করছে, কিন্তু অনেক সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত আছে। লাল সবুজ উন্নয়ন সংঘ আসলে কোন জায়গাটাতে আলাদা? আসলে অনেক সংগঠন আছে শুধু মাদক নিয়ে কাজ করে, কিছু সংগঠন আছে রক্ত নিয়ে কাজ করে, কিছু সংগঠন আছে বাল্যবিবাহ, টিজিং, দর্শন বিরোধী কাজ করে। আমরা আসলে শুধু স্পেসিফিক কোনো একটা বিষয় নিয়ে না, আমরা যত ধরনের সামাজিক কার্যকলাপ আছে সবগুলো নিয়ে আমরা কাজ করি। ইতিমধ্যে আমরা বলেছি আমরা মাদক, ইপটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ বিরোধী আদর্শ মানুষ গড়ে তোলার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপুর কাছে সবশেষে জানতে চাইবো যে আসলে আমরা হয়তো অনেকেই আছি যারা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছি, আর আপনাদের এই সংগঠন বা আপনারা আসলে সেই স্বপ্নের বীজ বুনে যাচ্ছেন। আপনাদের ভবিষ্যতের স্বপ্নগুলো কি? আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলো হচ্ছে আমাদের এই অনুপ্রেরণার কারণে যে আমরা ক্লাস করছি বা তাদেরকে সচেতন করছি, এই সচেতনতার কারণে যদি আপনার আমাদের 5,500 সদস্য আছে, 5,500 সদস্যর সাথে কিন্তু আরও তাদের সাথে মেলামেশা করে আরও 5,500। আমরা মনে করি যে এখানে 10,000 স্টুডেন্টও যদি বা 10,000 সদস্যও যদি মাদক থেকে দূরে থাকে বা তাদের যে নিজ নিজ দায়িত্ব যেমন লেখাপড়া করে নিজের কেরিয়ার গঠন করা, তাহলে আমি মনে করি যে কিছুটা হলো আপনার সামাজিক উন্নয়ন হবে। এই যে লাল সবুজ উন্নয়ন সংঘ, এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা নিজেরা ভালো থাকবো এবং আমাদের আশেপাশের যারা আছে তাদের সবাইকে ভালো রাখার চেষ্টা করব, আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। এবং আমরা একটা সময় যখন 2011 সালে 24 মে শুরু করেছিলাম একটা উপজেলা থেকে, এখন কিন্তু দেখতে দেখতে আমরা বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমাদের কার্যক্রমগুলো করেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের সংগঠনটির সদস্য থাকবে এবং তাদের মাধ্যমে তাদের আশেপাশে যারা আছে তরুণ প্রজন্ম, তারা যাতে
যাতে নৈতিক শিক্ষাটা পায় এবং নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। আমাদের আরেকটা স্বপ্ন হচ্ছে যে আমরা জানি যে সেভ দ্য চিলড্রেন একটা সংগঠন আছে, সেটা হচ্ছে ইংল্যান্ডের একটা সংগঠন। তো সেই সংগঠনের ফান্ড দিয়ে কিন্তু সারা পৃথিবীতে যত সুবিধাবঞ্চিত শিশু আছে তাদেরকে সহযোগিতা করার জন্য ব্যয় করছে, তাদের আর্থিক সহযোগিতা করছে। তো আমরা আমাদের এই লাল সবুজ উন্নয়ন সংগঠন দিয়ে শুধু বাংলাদেশও নয়, আমরা আমাদের স্বপ্ন আছে একসময় শুধু বাংলাদেশ নয়, পৃথিবীটাকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল পৃথিবী হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। অনেক ভালো লাগলো আপনাদের দুজনের সাথেই কথা বলে। অনেক অনেক শুভ কামনা আপনাদের আগামী দিনগুলো যেসব পরিকল্পনা আছে সেগুলো যেন বাস্তবায়ন হয় সেটার জন্য, আর আমাদের আয়োজনে আসবার জন্য আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আরটিভিকে। দর্শক, আমরা মানুষ, আর মানুষ কখনো একা থাকতে পারে না। একা কোনো কিছু করা সম্ভব নয়, বিশেষ করে সমাজের কীট দূর করা বা সমাজের সকল সমস্যা দূর করা। নানাবিধ কারণে পরিবার, সমাজ বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এমন অনেক কিছু ঘটছে, তার মধ্যে মাদক গ্রহণ একটি অন্যতম কারণ। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সরকার যেমন বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, পাশাপাশি বিভিন্ন সংগঠন কাজ করছে মাদককে সমাজ থেকে নিশ্চিহ্ন করতে, সমাজের উন্নয়নের জন্য। সরকার আর সংগঠন কাজ করলেই হবে না, ছোট বড় সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে, নিজেদের ভালো মন্দ তফাৎ বুঝতে হবে। শিশুদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনাও জরুরি। নৈতিক শিক্ষার পাশাপাশি দেশপ্রেম জাগ্রত করা অতি জরুরি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর নিজেকে অবশ্যই মাদকমুক্ত রাখুন।